আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ছাদ বাগানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আমার ছাদ বাগানের গোলাপজাম গাছটা ছোট টব থেকে বড় টবে রিপোর্টিং করে দেখাবো। এই গোলাপজাম গাছটা আমি মোটামুটি 6 মাস আগে রাজশাহীর বৃক্ষ মেলা থেকে ক্রয় করেছিলাম। সেই সময় আমি একটা মাটির ছোট টবে গাছটা পটিং করেছিলাম। গোলাপজাম অত্যন্ত সুস্বাদু একটা ফল, খেতে অনেক ভালো লাগে এবং এই ফল থেকে অনেকটা গোলাপের মতো একটা সুবাস বের হয়। বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, ফিলিপাইন, চীন ইত্যাদি অঞ্চলে বেশি পরিমাণে দেখা যায়। গোলাপজাম নামটা কিন্তু অনেক সুন্দর। আমরা কিন্তু গোলাপজাম নাম অনেকেই জানি, কিন্তু গোলাপজাম নামে হচ্ছে আমরা মিষ্টিকেই চিনি সচরাচর, কিন্তু এই ফলটার নাম হচ্ছে গোলাপজাম ফল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই গোলাপজাম গাছটা পাওয়া যায়। আমি এখানে গোলাপজাম গাছটা পটিং করার জন্য একটা মাটির বড় টব নিয়ে নিয়েছি এবং মিডিয়া হিসেবে এখানে আমি 50% গোবর নিয়ে নিয়েছি এবং 50% যে বাগানের সাধারণ মাটি সেই মাটিটা নিয়ে নিয়েছি। সাথে কিছুটা এখানে হচ্ছে ডিমের খোসা গুঁড়া করে নিয়েছি আমি। আপনারা হচ্ছে গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্টও নিতে পারেন। আর এখানে আছে ম্যাগনেসিয়াম সালফেট এবং একটা ছত্রাকনাশক স্প্রিন্ট। এটা ম্যানকোজেব কার্বনডাইজিম গ্রুপের একটা ছত্রাকনাশক। টবের ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য আমি কিছু পরিমাণ ইটের কুচি এবং টাইলসের ভাঙা অংশ নিয়ে নিয়েছি। এই টাইলসের ভাঙা অংশ বা ইটের কুচিগুলো দিয়ে এখন আমি টবের যে ছিদ্রটা আছে পানি বের হয় সেই ছিদ্রটা বন্ধ করে দেব এবং তার উপরে মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি মোটা করে একটা বালির স্তর দেব, যেন পানি খুব সহজেই টব থেকে বের হয়ে যেতে পারে। তো আমি এখানে যে নর্মাল বালিটা আছে সেই বালিটা ব্যবহার করছি, আপনারা মোটা বালিটাও দিতে পারেন। তো আমার টবের ড্রেনেজ সিস্টেম তৈরি করা হয়ে গেছে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পচা গোবর সার। তো এখানে আমি মোটামুটি 50% পচা গোবর সার নিয়ে নিয়েছি এবং 50% যে বাগানের সাধারণ মাটি সেই মাটিটা নিয়ে নিয়েছি। মাটির পরিবর্তে কিছুটা কোকোপিটও ব্যবহার করা যায়। আমি এখানে কিছু ডিমের খোসা গুঁড়া করে নিয়েছি। ডিমের খোসাটা ক্যালসিয়ামের কাজ করে। এই ডিমের খোসাটা এখন আমি মাটির সাথে মিশিয়ে দেব। এইভাবে আমি গোবর সার এবং মাটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার মাটি এখানে মেশানো কমপ্লিট হয়ে গেছে। আমি খুব সুন্দরভাবে গোবর সার এবং মাটিটা মিশ্রণ করে নিয়েছি এবং তার সাথে কিছু পরিমাণ ডিমের খোসাটা দিয়েছি যেটা ক্যালসিয়ামের কাজ করবে। এখন আমি এই মাটির মধ্যে কিছু পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করব। ম্যাগনেসিয়াম সালফেটকে ইপসাম সল্টও বলা হয়ে থাকে। এই ম্যাগনেসিয়াম সালফেটটা কিন্তু অনেক গাছের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। গাছ রিপোর্টিং করার সময় ম্যাগনেসিয়াম সালফেটটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে গাছ রিপোর্টিং করার সময় যে টবের মধ্যে গাছটা থাকে সেই টব থেকে গাছটা বের করার পরে কিন্তু গাছের কিছু পরিমাণ শিকড় ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু পরিমাণ শিকড় কিন্তু কাটা পড়ে। সেই সময় কিন্তু গাছ একটা শক পায়। গাছকে সেই শক থেকে দ্রুত রিমুভ করার জন্য ম্যাগনেসিয়াম সালফেটটা খুব ভালো কাজ করে। ম্যাগনেসিয়াম সালফেটটা কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে সাহায্য করে। এখন আমি নিড়ানির সাহায্যে খুব সতর্কভাবে এবং খুব ভালোভাবে কিন্তু আমার যে গাছটা আছে সেই গাছের গোড়ার চারিদিক থেকে যে টবের যে কিনারা আছে টবের কিনারা থেকে মাটি কিছু পরিমাণ তুলে ফেলবো এবং গাছটা খুব ভালোভাবে বের করব। টবের কিনারা থেকে মাটি উঠানো হয়ে গেছে। এখন আমি গাছটা তোলার চেষ্টা করব। গাছের গোড়া ধরে হালকা একটু টবের উপরে চাপ দিব, যে গাছটা কত সুন্দর উঠে চলে আসলো। গাছটা রোপণ করার প্রায় 6 মাস হয়েছে এবং তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে শিকড়গুলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর শিকড় হয়েছে। এবং এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই টবের নিচে কিন্তু আমরা ড্রেনেজ সিস্টেম করার সময় কিছু পরিমাণ ইটের কুচি দিয়েছিলাম। সেই ইটের কুচিগুলো কিন্তু এই শিকড়ের মধ্যে ঢুকে গেছে। সেই শিকড়ের মধ্যে থেকে এখন ইটের কুচিগুলো আমরা খুব সাবধানে বের করে নিব, যেন শিকড় খুব কম ক্ষতিগ্রস্ত হয় এই চেষ্টা আমাদেরকে করতে হবে। আমি খুব সাবধানতার সাথে এই ইটের কুচিগুলো বের করার চেষ্টা করছি এবং সবগুলা ইটের কুচি মোটামুটি বের হয়ে গেছে। কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আমাদের গাছটা রিপোর্টিং করার জন্য রেডি। তো আমরা রিপোর্টিং করার জন্য যে মাটির টবটা ছিল সেই টবটা নিয়ে নিলাম এবং টব ভর্তি করে এখন আমরা মাটি দেব। টবের মধ্যে মাটির যে মিশ্রণটা করেছিলাম সেই মাটির মিশ্রণটা নিয়ে নিলাম কিছু পরিমাণ এবং একটা নিড়ানির সাহায্যে আমি মাটিটা কিছু পরিমাণ চেপে দিলাম, যেন মাটিটা পরবর্তীতে বসে না যায়। এই পর্যায়ে আমি আমার গোলাপজাম গাছটাকে খুব সাবধানের সাথে টবের মধ্যে বসাবো। দেখেন কত সুন্দর চমৎকারভাবে গাছটা মাছ বরাবর বসে গেছে। তো গাছটা মাছ বরাবর বসেছে কিনা সেজন্য আমি একটু মেপে নেব।
কারণ গাছ যদি সোজা হয়ে থাকে তাহলে দেখতে কিন্তু সুন্দর হয়। আমার গাছটা মাঝ বরাবর বসে গেছে। এখন আমি মাটি নিয়ে গাছের যে ফাঁকা অংশটা আছে সেই ফাঁকা অংশটাতে দিয়ে দেবো, টবের যে ফাঁকা অংশটা সেই ফাঁকা অংশতে মাটিটা দিয়ে দেবো এবং মাটিটা কিছুটা চেপে দেব। এভাবে আমি আমার গাছটা সুন্দরভাবে পটিং শেষ করব। এই পর্যায়ে আমি আরও কিছুটা ম্যাগনেসিয়াম সালফেট মোটামুটি 2 চামচের মতো এই গাছের চারিদিক দিয়ে ছিটিয়ে দেবো। আমি অবশ্য মাটিতেও একবার মিশিয়েছিলাম এবং কিছু পরিমাণ এভাবে দিয়ে দিলাম, এতে গাছের কোনো সমস্যা হবে না। ম্যাগনেসিয়াম সালফেটটা গাছের জন্য উপকারী, কিন্তু অতিরিক্ত পরিমাণেও কিন্তু দেওয়া যাবে না, অতিরিক্ত পরিমাণে যে কোনো জিনিসই খারাপ। তো এখন আমার যে মাটিটা আছে, বাকি যে মাটিগুলো আছে সেই মাটিগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে চেপে দেবো, দিয়ে আমার মোটামুটি কাজ শেষের দিকে এখন। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। আমার গাছটা কিন্তু খুব সুন্দরভাবে পটিং করা হয়ে গেছে। এখন শুধু আর একটা কাজই বাকি আছে, আমাদেরকে কিছু পরিমাণ ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে এবং গাছের গোড়াতে কিছু পরিমাণ ছত্রাকনাশক দিয়ে দিতে হবে, কারণ গাছের শিকড়ের জন্য পচন না ধরে, যে শিকড়গুলো কাটা পড়েছে সেই জন্যই। তো আমি এখানে ম্যানকোজেব কার্বনডাইজিম গ্রুপের একটা ছত্রাকনাশক নিয়েছি। আমি এখানে স্প্রিন্ট ব্যবহার করছি, আপনারা অন্যান্য ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু এইভাবে রিপোর্টিং করা যায়। তো এখানে আমি ছত্রাকনাশক হিসেবে স্প্রিন্ট নিয়েছি, আপনারা ম্যানসার জাতীয় অন্যান্য ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। আমি এখানে লিটারে মোটামুটি 1 চামচ পরিমাণ ছত্রাকনাশক ব্যবহার করব। যে কোনো গাছ রিপোর্টিং করার সময় আমি এইভাবেই ছত্রাকনাশক দিয়ে থাকি যেন গাছের শিকড়টা ভালো থাকে। তো এইভাবে আমি ছত্রাকনাশকটা গুলিয়ে নিলাম পানিতে এবং খুব ভালোভাবে গাছের ওপর থেকে শুরু করে একদম মাটি পর্যন্ত সব কিছু ভিজিয়ে দেব। তো আমার পুরো গাছটাতে ছত্রাকনাশক দেওয়া হয়ে গেছে। এখন বাকি যে ছত্রাকনাশকটুকু আছে সেটি আমি গাছের গোড়াতে ঢেলে দিলাম। এভাবে যে কোনো গাছ রিপোর্টিং করার পরে সেটি অবশ্যই একটু ছায়া জায়গায় স্থানে রাখতে হবে, ছায়াযুক্ত স্থানে, যেখানে সরাসরি সূর্যের তাপ না পড়ে। আলহামদুলিল্লাহ, আমাদের গাছ রিপোর্টিং করার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। Thanks for watching my video. Please like, comment, share and subscribe. Love from KR.